সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট, আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি সহ আরো 9টি দল আমরা একত্রিত হয়ে দাঁড়িপাল্লার এই প্রার্থীকে বিজয়ী করার জন্য দিন রাত প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিপক্ষ তারা ফ্যাসিস্টের জামা পরে, ফ্যাসিস্টের পোশাক পরে নতুন রূপে আবার বাংলাদেশে ফ্যাসিস্ট কায়েম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এই ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা প্রার্থী সহ আমাদের 11 দলীয় জোটের যতগুলো প্রার্থী রয়েছে প্রত্যেক প্রার্থীকে আমরা ব্যালটের মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটিয়ে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে 2টি কথা বললে নয়। আমার সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যদিও আমি এনসিপির রাজনীতি করি তবু আমি বাংলাদেশ জামাত ইসলামীকে একটু হলেও বুকের ভিতর ধারণ করি। এই অর্থে বাংলাদেশ জামাত ইসলামী তথা বাংলাদেশ ছাত্র শিবির দক্ষিণ এশিয়া তথা এশিয়ার মধ্যে অন্যতম একটা অর্গানাইজ সংগঠন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? সুতরাং আমি বলতে চাই, এত সুন্দর অর্গানাইজড একটি দল, একটি প্রতিষ্ঠান, একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে আমাদের রাষ্ট্রও হবে অর্গানাইজড। এটা বিশ্বাস করেন কিনা আপনারা? সুতরাং আমি আরো বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় স্যার অধ্যক্ষ আলী আলমকে আপনারা বিপুল ভোটে বিজয় করে আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাবেন। বেলকুচি ইনায়তপুর চৌহালির পক্ষ থেকে আপনারা কি কথা দিলেন? এই মার্কা আছে, এই সেই মার্কা আছে। এই মার্কা কি? জোরছে বলো, আরো জোরে। সবাইকে আবার আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শৈলানাকে। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লব নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি, চৌহালি এবং এনায়তপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন সিরাজগঞ্জ 5 আসনের সম্মানিত নমিনি আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়। সেই সাথে আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বেলকুচি, চৌহালি এবং এনায়তপুর শাখার সম্মানিত আমির, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হবেন একাধিকবার মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন সাবেক অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন জুলাই বিপ্লবের অন্যতম মুখ জনাব হাসনাত আবদুল্লাহ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ, আজকের এই গণজোয়ার নতুন একটি সিরাজগঞ্জ 5 আসন ঘটতে যাচ্ছে, সিরাজগঞ্জ 5 আসন গঠিত হতে যাচ্ছে, সেটিরই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আশা করছি সিরাজগঞ্জ 5 আসন দাঁড়িপাল্লায় বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে শুধু সিরাজগঞ্জ 5 নয়, বাংলাদেশের প্রত্যেকটা আসনই বিপুল ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে 11 দলীয় জোট নতুন একটি বাংলাদেশে পার্লামেন্ট গঠন করবে। যেই পার্লামেন্ট আমাদের তুরস্কের একটি পার্লামেন্টের সাথে আমি তুলনা করতে চাই। আগামী যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে এরদোগান যখন ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার পরে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক শিষ্টাচার এবং মানুষের হক বুঝিয়ে দেওয়ার যে পার্লামেন্ট তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানকে আমরা দ্বিতীয় এরদোগান হিসেবে আমরা মঞ্চে তুলতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, শুধু তুরস্ক নয়, বাংলাদেশেও হক এবং ইনসাফের রাজনীতি সম্ভব। আমরা সূচনা করতে চাই, পেশির রাজনীতি শেষ হয়েছে, এখন বুদ্ধিবৃত্তিক রাজনীতির সূচনা হয়েছে।
আমরা এই দেশের মানুষের কল্যাণকামী মানুষের তাদের কল্যাণকে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা রাখব। সেই সাথে সুপ্রিয় উপস্থিতি, আমরা একটা কথা বলতে চাই, আমরা আগামী 12 তারিখ সেই সকল পক্ষগুলোকে আমরা প্রতিহত করব যারা আমাদের শহীদ ভাইদের নামে মামলা করে মামলা বাণিজ্য করেছে, যারা আমাদের শহীদ ভাই আহত ভাইদের সাথে বেইমানি করেছে, যারা আমাদের হাজার হাজার শহীদ এবং আহতদের অধিকারকে একপাশে রেখে যারা না ভোটকে বিভিন্নভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমোট করার চেষ্টা করেছে। আমরা আগামী 12 তারিখ বিপুল ভোটে আলহাজ অধ্যক্ষ আলী আলম মহোদয়কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে আমরা নতুন একটি সিরাজগঞ্জ 5 গঠন করতে পারবো বলে আশা রাখি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই সাথে আপনারা এখানে আগামী সিরাজগঞ্জ 5 গঠনে কতটুকু প্রস্তুত আছেন সেটা এখনই বোঝা যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, লিল্লাহে তাকবীর। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পূজা শিবিকে। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাবিদ এনায়েতুল ইসলামী আফাজে শৈতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমিও খুব ভালো আছি। আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। এখানে আমার মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় যেই মুরব্বীরা আছেন, তাদের যে রাজনীতির বয়স, আমাদের বয়সও কিন্তু তত আসলে হয়নি। তো তাদের যে অভিজ্ঞতার ঝুলি, তাদের যেই রাজনৈতিক প্রজ্ঞা, সেটা আমরা প্রত্যেক দিন শেখার চেষ্টা করছি। এবং আমরা আসলে খুবই ভাগ্যবান যে এই বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট হওয়ার ফলে আমরা তাদের সাথে আরও নিবিড়ভাবে মেশার সুযোগ পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকের এই আয়োজন এবং আমাদের মঞ্চ উপবিষ্ট যে শ্রদ্ধেয় মেহমানরা আছেন, তাদেরকে আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের প্রেক্ষাপট কীরকম ছিল, তার পূর্ববর্তী সময় কীরকম প্রেক্ষাপট ছিল এবং এখন আসলে কেমন প্রেক্ষাপট। তো জুলাই তো আসলে ঘটেছিল নিপীড়ন, শোষণ এবং দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে। তো যেই কাঠামোতে আসলে একটা ব্যক্তি বা একটা শাসক এমনভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে যার ফলে সে যা মন চায় তাই করতে পারে, তাই না? তো সেরকমটাই তো 17 বছর ধরে হয়ে আসছে। এবং আমরা যারা তরুণরা ছিলাম, আপনারা যারা ছিলেন, আপামর যারা জনতারা ছিলেন, এই তরুণ ছাত্র জনতারা মিলেই তো আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা সফল করেছি, তাই না? এবং সেখান থেকে আমরা যখন দেখলাম যে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হলো, তো সেইখানে দেখলাম যে আবার নতুন করে বাধাগ্রস্ত করা হচ্ছে, তাই না? একটা রাজনৈতিক দল করছে, আপনারা কি নাম জানেন? তার নাম বলেন না। সেই বড় রাজনৈতিক দল যারা 5 তারিখের পর থেকে ধরেই নিয়েছে, তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে। হাট, মাঠ, বাজার, টেন্ডার, এমন কোনো জায়গা নাই যে বাদ নাই। লন্ডন থেকে ফিরে চলে আসছে। 10% করে যে পাঠানো হতো, ওইটাতে আসলে তার হচ্ছিল না, সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে। আরো ভাগ লাগবে, পুরো দেশটাকে সে খেতে চায়, তাই না? আপনারা কি দেশটাকে খেতে দিবেন? দিবেন? আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বর্গা দিব না, এটা লন্ডনের কাছেও না, দিল্লির কাছেও না, তাই কি? দিবেন? দিবেন? তো সেই লক্ষ্যে যখন আমরা তরুণরা সংস্কারের জন্য কাজ করছিলাম, লড়াই করছিলাম, দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই করছিলাম, ইনসাফের জন্য যখন লড়াই করছিলাম, তখন আমরা বারবার দেখলাম যে একটা বড় রাজনৈতিক দল শিলং থেকে নেতা এসে সে আমাদেরকে বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। এবং সেই কাজে আমাদের যারা সহযোগিতা করা শুরু করলো সেটা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলাম। এবং তারা আমাদের প্রতিটা কাজে যেভাবে সমর্থন করেছে, তার পাশাপাশি পরবর্তীতে আমরা দেখেছি অন্য যে 11টি রাজনৈতিক দল, তারা প্রতিটি কাজে আসলে যেভাবে সমর্থন করেছে, কারণ তাদের চিন্তা ছিল বাংলাদেশপন্থী রাজনীতি করবে। এবং বাংলাদেশপন্থী রাজনীতির থেকেই আসলে আমাদের মূলত এই ঐক্যজোটটা হওয়া। এবং দীর্ঘদিন ধরে যখন
এই আলাপ আলোচনাগুলো হচ্ছিল এবং পরবর্তীতে আমরা এই ঐক্যবদ্ধ জোটটা করি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি শুধু এই সিরাজগঞ্জ 5 সিরাজগঞ্জ 6 আসন না, আমরা পুরো সিরাজগঞ্জের 6টি আসন ইনশাল্লাহ আমরা দখল করব, ক্ষমতায় আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা এবার বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় এসে এমন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব যা বিগত 54 বছরে কেউ দেখেনি। দেখেছে? আপনারা তো সেই লক্ষ্যে কাজ করছেন। আচ্ছা, এখন বলেন তো, আপনাদের এই এনায়েতপুর বাসী যারা আছেন তাদের তো একটা দীর্ঘদিনের চাওয়া আছে যে আপনারা একটা উপজেলা চান, তাই না? আমার মনে হয় যে আমি বা আমার যে ভাই আছেন, আলী ভাই আছেন, আমরা মিলে আমরা চেষ্টা করব আপনাদের এই ইচ্ছাটা, এই দীর্ঘদিনের যেই লালিত একটা স্বপ্ন, কারণ এত বড় অংশ নিয়েও আপনাদের এখনো উপজেলা হয়নি, আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আপনাদের এই যে আশেপাশের যেসব ঘটনা হয় সেই ঘটনার জায়গাগুলো যদি আমরা দেখি, এই যে আপনাদের নদী ভাঙন হচ্ছে না প্রতিনিয়ত, হচ্ছে কি? তো নদী ভাঙনগুলো কেন হয় বলেন তো? শুধু কি প্রাকৃতিক কারণে? শুধু কি আল্লাহ আপনার নদী ভেঙে দিচ্ছে এরকম ব্যাপার? আরে ভাই, আপনি নিজেই তো এটার জন্য দায়ী, তাই না? আপনি হয়তো দায়ী না, আপনার অন্য কোনো সহযোদ্ধা দায়ী, যারা প্রতিদিন বালু খায়। বালুখোরদের চেনেন আপনারা? চেনেন? চেনেন? এই বালুখোরদেরকে আপনারা চেনেন, এরা চিহ্নিত। গত 1.5 বছরে এদের বালু খাওয়ার পরিমাণ এত বেশি যে এখন আসলে আমরা বালু খুঁজে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। এরা 1.5 বছরে, বিগত 17 বছরে যা ক্ষুধা ছিল তারা 1.5 বছরে মিটিয়ে ফেলেছে ক্ষমতায় আসার আগেই। তাহলে এই জালিমরা, এই জুলুমকারীরা যদি ক্ষমতায় আসে তাহলে কি আপনার এনায়েতপুরই থাকবে নাকি? আপনাদের সন্দেহ আছে কিন্তু। তো সেই জায়গায় আপনারা জানেন যে কারা এই কাজগুলো করছে। আপনার এই যে হাট যে বসে, এই হাটে কারা চাঁদা তোলে? হ্যাঁ, নাম বলেন না, ওই অন্য একটা দল, তাই তো? এই বালুখোররা হচ্ছে যে আপনাদের এই হাটেও হচ্ছে যে তারা চাঁদাবাজি করে। তো এই যারা চাঁদাবাজি করে সেই দলও একই দল। এই দল তো আপনারা না। জামাত কি এই কাজগুলো করে? এনসিপি কাজগুলো করে? খেলাফতে মজলিস এই কাজগুলো করে? এবি পার্টি এই কাজগুলো করে? তাহলে করে কে? তো যেই দল করে সেই দল উত্তরটা জানে। কারণ গত পরশু দিনই আমার এলাকায় ইমাম সাহেব জুম্মার দিনে হচ্ছে যে খুতবার সময় হচ্ছে যে যখন তিনি বলছিলেন, আলোচনা করছিলেন, এক পর্যায়ে তিনি বলেছেন যে এইবার যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবং এটা আপনাদের একটা আমানত। যোগ্য প্রার্থীকে দেখে, যারা আপনারা চাঁদাবাজি করেনি, লুটপাট করেনি, এরকম প্রার্থীকে বাছাই করে আপনারা ভোটটা দিবেন। তো তখন আমি দেখলাম সাথে সাথে সেখানে একজন ওই বড় রাজনৈতিক দলের একজন নেতা তাকে অপমান করলো, তার কণ্ঠরোধ করার চেষ্টা করলো। এখন আমাকে বলেন, সেই আমার সম্মানিত ইমাম সাহেব, উনি কোনো দলের নাম উল্লেখ করেছেন? করেছেন? তাইলে ভাই, চাঁদাবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? টেন্ডারবাজ বললেই কেন একটা দলের গায়ে লাগে? বালুখোর বললেই কেন একটা দলের গায়ে লাগে? কারণ এই কাজগুলো তারা করে খুব সুচিন্তিতভাবে, পরিষ্কারভাবে কাজগুলো তারা করছে। এখন আমার ওই দলের যারা সহযোদ্ধারা আছেন, যদি এখানে থেকে থাকেন, তাদের জন্য আমার খুব মায়া হয়। কারণ তারা রুট লেভেলে থেকে যে আদর্শিক রাজনীতিটা করার চেষ্টা করেছে, 17 বছর ধরে যে ত্যাগ তিতিক্ষা করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে কিছু নেতারা এসে সব ভাগ বটরা নিয়ে তাদেরকে একদম মানে বেকায়দায় ফেলে দিচ্ছে এবং তাদের যে রাজনীতি সেটা প্রায় শেষ করার অবস্থা, তাই না? এরকম হচ্ছে না? তো সেই জায়গাটা থেকে আমি তাদেরকে অনুরোধ করব, আপনাদের সেই আদর্শিক ওই রাজনীতির দল এখন আর নাই। আপনারা সুযোগ আছে, দলে দলে আমাদের সাথে যোগ দেন। আজকে আমাদের শাহজাদপুরের যে সমাবেশ হয়েছে সেখানেও প্রায় সম্ভবত 50 জন ওই বড় রাজনৈতিক দলের নেতা আমাদের দলে যুক্ত হয়েছে। তা আমরা সারা দেশে আসলে দেখতে পাচ্ছি এই দাঁড়িপাল্লার যে জোয়ার বইছে, শাপলাকলির যে জোয়ার বইছে, তো সেই জায়গাটা আমরা দেখছি বারবার কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। কারণ আপনারা যে ইনসাফের রাজনীতি করছেন, আপনারা যে সুন্দর রাজনীতি করছেন, এটা মানুষকে ভালোবাসার জায়গা তৈরি করছে। আপনারা তো কারো টাকা পয়সা লুট করে খাচ্ছেন না, আপনারা কারো তো জমি দখল করছেন না। এই 1.5 বছর কি এই কাজগুলো করেছেন? কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন আপনারা? কিন্তু এই একটা দল কিন্তু সেই কাজগুলো করে আসছে এবং এখনো করছে। এবং আপনারা জানেন কি না যে এখানে যে আমাদের বণিক সমিতি আছে, ব্যবসায়িক যারা আছে, তাদের কাছে কিন্তু এই যে এই সিরাজগঞ্জ 5 বলেন, সিরাজগঞ্জ 6 আসনের যেই
বড় দলের রাজনৈতিক এমপি পদপ্রার্থী যারা আছেন তারা কি করছে? তারা এদের সাথে বসে ইলেকশনের জন্য আলাদা করে তারা টাকা চাচ্ছে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে এসছে। তো এই মানুষগুলা কাউকে শান্তিতে থাকতে দিবে না। আমার যারা ব্যবসায়ী সমাজরা যারা আছেন, আমার যারা খেটে খাওয়া যাওয়া মানুষরা আছেন, আপনাদের প্রত্যেকের জীবন ওরা হারাম করে দিবে। তো আপনারা এখনো সুযোগ আছে, আপনারা ঐক্যবদ্ধ হন, ভয় পাবেন না। আপনাদের সাথে এই জুলাই যোদ্ধারা আছে ইনশাল্লাহ, তারুণ্যের শক্তি আছে ইনশাল্লাহ, ইনসাফের লড়াই লড়ার জন্য যে সৈনিকের আছে সবাই আপনার সাথে ইনশাআল্লাহ আছে। এবং আপনাদের এত বড় শক্তি, আমার ওই পাশে আমার মা বোনেরা আছে, এই শক্তি তো আসলে আর কোন রাজনৈতিক দল এরকম কোন শক্তি আছে কিনা আমি জানি না। এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশের আসনগুলোতে জেলায় জেলায় আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা যেভাবে ইনসাফের জন্য লড়াই করছেন, এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে যে আমাদের যে কর্মযোগ্য সেটা আসলে কমতি পড়ে যাচ্ছে কিনা। তারা দিন রাত পরিশ্রম করছে না? এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা তো তাদেরকে সর্বোচ্চ সম্মান দেই, আমরা তো মনে করি যে সেই মানুষগুলো আসলে আমাদের মাথার তাজ। এবং সেই জায়গা থেকেই আমরা মনে করি তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, তাদের মর্যাদা দেওয়া আমাদের একটা বড় দায়িত্ব। কিন্তু একটা বড় রাজনৈতিক দল বারবার বলে যে এই মানুষগুলা নাকি আমাদের কাছে অনিরাপদ। তাই কি আমাদের মা বোনের কাছে আমাদের কাছে কি অনিরাপদ? হ্যাঁ, অনিরাপদ না। তো দেখেন, এই জায়গা থেকে আমরা প্রত্যেকে কাজ করার চেষ্টা করছি। আমি এস.এম. সাইফ মুস্তাফিজ, আমি চেষ্টা করছি যে আপনাদের যে নদী ভাঙন আছে সেটা যেন না হয়, সেই জন্য গোড়ায় আসলে কাজ করার জন্য এই বালুখোরদেরকে আগে চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে, এদের আইনের আওতায় আনতে হবে। এরপর ধাপে ধাপে এই কাজগুলো এমনিতে সম্পন্ন হবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব বাংলাদেশকে যে ইনসাফের লড়াই আমরা লড়ছি সেটা পাশাপাশি আরও সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যায়, সেই কাজটা আমরা করব। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে চিকিৎসা খাত। আপনারা যারা সিরাজগঞ্জ 6 আসনের এখানে মানুষজন আছেন তারা জানেন যে আমাদের সিরাজগঞ্জ 6 কিন্তু সেরকম ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, আছে নাই। কিন্তু আপনি জানেন যে এরকম অনেক এমপি মন্ত্রী আসছে যারা কিন্তু অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় মন্ত্রী ছিল, কিন্তু আমাদের শাহজাদপুরে একটা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। এবং তারা যদি চিকিৎসা নিতে নেয় তারা কিন্তু এই লন্ডনে যায়, নাহলে সিঙ্গাপুর যায়। তারা কি শাহজাদপুরে চিকিৎসা করে? আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা শাহজাদপুরে বিনির্মাণ করার চেষ্টা করব যেখানে আমি আর আপনি একসাথে চিকিৎসা নেব। এবং ইনশাল্লাহ এই যে যারা চাঁদাবাজরা আছে, টেন্ডারবাজরা আছে, তাদেরকে আমি একটা কথা বারবার বলছি যে আমি ক্ষমতায় আসি বা না আসি, এদের ঘুম হারাম করে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের সহযোদ্ধা, আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহর আসার কথা ছিল। তো আমাদের প্রিয় হাসনাত আবদুল্লাহর আসলে নিজের যে সংসদীয় আসন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য তাকে ঢাকায় যেতে হয়েছে, মানে কুমিল্লায় যেতে হয়েছে। তো উনি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে আপনাদের আসনে, এই আসনটা জয়ী হওয়ার পর আমাদের স্যারের সাথে নিশ্চয়ই এই আসনে আপনাদের সাথে সবার সাথে মোলাকাত করবেন। তো আপনারা আমাকে আসলে এই জায়গা থেকে আমাদেরকে ক্ষমা করবেন যে আসলে উনি উপস্থিত হতে পারেননি। আর একটা শেষ বিষয় আমি বলতে চাই যে আপনারা জানেন ইনসাফের লড়াই লড়ার জন্য আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, তাকে হত্যা করা হয়েছে, তাই না? আপনারা কি তার বিচার পেয়েছেন? চাচ্ছেন না? বিচার চাচ্ছেন না? আপনারা তো বিচার চাচ্ছেন। আমরা দেখছি একটা রাজনৈতিক দলের এই বিচার, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই না? প্রশাসন উল্টা আমাদের ভাই জাবের, আম্মার সহ আমাদের শতাধিক ভাইকে আহত করেছে না? তাহলে কাদের মদতে? আমরা কি ভারতীয় আধিপত্যবাদকে আবার নতুন করে বাংলাদেশে ফিরিয়ে আনছি? আমরা কি আবার নতুন কোনো একটি রাষ্ট্রকে একটা দলের সাথে মিলিয়ে আবার কি আমরা বাংলাদেশে পুনর্স্থাপন করছি? আপনারা কি আবার ভারতীয় তাবেদার মানবেন? আপনারা কি মোদির শাসন চান, নাকি আইনের শাসন চান? আপনারা কি ইসলামের শাসন চান, ইনসাফের শাসন চান, নাকি ভারতের শাসন চান? যদি না চান তাহলে আপনার লড়াই জারি রাখতে হবে। আপনারা হাদির জন্য বিচার চাইবেন। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আরে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।